বলতে হয়, ফ্রড নিয়ে বলতে হয়, সমস্ত কিছু নিয়েই বলতে হয় যে এই সমাজ মাধ্যমে কি কি চলছে না চলছে। আজকে কিন্তু অনেক কিছু জিনিস সামনে চলে আসছে, কিভাবে ক্রাউড ফান্ডিং করা, এগুলো অন্যায়, যারা করেছেন করে ফেলছেন একের পর এক। ক্যামেরা অন করো, ক্যামেরা অন করে রাখো। তো ক্যামেরা অন করো। দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না সুদীপ্ত। হ্যাঁ, আমি কি বলে আচ্ছা, 494 আন্ডার সেকশন 494 ইন্ডিয়ান পেনাল কোড, married again while their previous spouse is alive and the marriage is valid। যদি হাজবেন্ড থাকার পর একজন মহিলা বা একজন পুরুষ, এক্ষেত্রে কিন্তু সুদীপ্ত সরকার নয়, সুদীপ্ত সরকার কিন্তু অলরেডি ডাইভোর্সি, তার ব্যাপার নয়, কিন্তু ও কিন্তু ডিভোর্স, অলরেডি ডাইভোর্স হয়ে গেছিল, ও একজন ডিভোর্সি ছেলে। তো যাদের কথা বলছি, একজন পুরুষ অথবা একজন নারী একটি বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার পর যদি সে আবার ডাইভোর্স না দিয়ে আরো একটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং সেই বিবাহটি যদি কোর্টের সামনে প্রমাণ করা যায় বা এফআইআর করা হয় ক্রিমিনাল অফেন্স হিসাবে, 7 বছরের উপরে শাস্তি নিশ্চিত, চট করে বেল পাবে না, 7 থেকে 10 বছর জেল আছে, প্লাস ফাইন আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ক্ষতিপূরণও হয়তো স্বামীকে দিতে হতে পারে, বড় টাকার অ্যামাউন্ট ক্ষতিপূরণও দিতে হতে পারে স্বামীকে, বা স্বামীর ক্ষেত্রে স্ত্রীকে বড় অ্যালুমিনি দিতে হতে পারে। এই ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের একটা কেস আপনাদের অনেকের জানা আছে, সেটা হচ্ছে রাখি সাওয়ান্ত, যিনি অলরেডি একটি আদিল দুরানি দ্বারা এই বিগামির কেস খেয়ে বর্তমানে আউট অফ ইন্ডিয়াতে আছে। তার বেল লোয়ার কোর্ট রিজেক্ট করেছিল, তারপর হাইকোর্ট রিজেক্ট করেছে, তারপর সুপ্রিম কোর্টও রিজেক্ট করে দিয়েছে। বর্তমানে এখনো বেল না পেয়ে রাখি সাওয়ান্ত সে কিন্তু ফিরতে পারছে না আমাদের ইন্ডিয়াতে। সুতরাং 3টে কোর্টই তার বেল রিজেক্ট করে সে কিন্তু আউট অফ ইন্ডিয়া আছে। আদিল দুরানিকে কিন্তু সাময়িক কারণের জন্য রাখি সাওয়ান্ত জেল খাটাতে পেরেছিল। এখন আপনাদের সামনে আমি যাকে নিয়ে এসেছি, সুদীপ্ত সরকার, আপনাদের অন্তরালে বহু মানুষ একসময় তাকে ফোকলা করে ডাকতাম, বহু মানুষের মধ্যে আমিও তাই, কারণ যতক্ষণ না আমরা তার এক্সিস্টেন্স প্রুভ করতে পারছিলাম, অর্থাৎ সন্দীপ মিত্রের কেসটাতে আমি অনেকে বলছে এই একটা ছোট্ট কেস, এই তো সন্দীপের সঙ্গে প্রেম করছে, এ করছে ও করছে। একমাত্র সন্দীপ জানতো, যেটা সুদীপ্ত সরকারও জানতো, যে তারা বিয়ে করে বর্তমানে একটা বড় সম্পর্কে জড়িয়ে তারা স্বামী স্ত্রী আলাদা ফ্ল্যাট নিয়ে বাড়িতে থেকে, তার নিজের বাড়িতে, তার বাবা মায়ের সামনে, তার আত্মীয় স্বজনদের সামনে বিয়ে থা করে তারা কিন্তু খুব ভালো জীবনযাপন করছিল, লুকিয়েই জীবনযাপন করছিল। যার জন্য এই ছেলেটি সমস্ত কিছু জানার পরেও সে কিন্তু একটি মেয়েকে টানা বাঁচিয়ে গেছে, কারণ সে জানতো যে মেয়েটি অলরেডি তার ডাইভোর্স না হওয়াতেও আর আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাই আমি এই মেয়েটিকে প্রোটেক্ট করব, অন্তরালে রাখবো, তার কোনো কথা বাইরে আসতে দেব না, এবং তাকে তার কন্টিনিউয়াসলি তার যে কাজ তাতে যাতে করে কোনো হ্যাম্পার না হয়, অর্থাৎ তার কাজে কোনো বিঘ্ন না ঘটে। তাই সোশ্যাল মিডিয়াতে তার ইমেজ যাতে নষ্ট না হয়, মীরার ইমেজ যাতে নষ্ট না হয়, অর্থাৎ সেই মেয়েটির চরিত্র যাতে নষ্ট না হয়, বাকিরা যারা বলছিল তাদের সামনে কোনো রকম ভাবে নিজের এক্সিস্টেন্স, অর্থাৎ নিজে যে আছি অন্তরালে, লুকিয়ে আছি পিছনে, সেটাও যাতে ধরতে না পারে, তার বহু চেষ্টা দীর্ঘদিন ধরে সে এক টানা চালিয়ে গেছে একটি মেয়েকে বাঁচানোর জন্য। বর্তমানে সেই ছেলেটি সমস্ত কিছু আজকে আপনাদের সামনে তুলে
ধরবে কেন এবং কি কারণে এই ছেলেটি একটি মেয়েকে দীর্ঘদিন ধরে বাঁচিয়ে চলেছিল, তাকে বিয়ে করেছিল এবং সেই বিয়েটাকে লুকিয়ে তার সমাজ মাধ্যমে তাকে সমাজের সামনে উঁচু করে ধরে তুলে ধরার জন্য যা যা করণীয় ছিল সে সমস্ত কর্মগুলোই করে গেছে। কিন্তু তারপরেও তাকে আমরা ভুল বুঝতাম, তাকে আমরা জানতাম সে আছে, কিন্তু সে শুধুমাত্র টাকার জন্যই আছে। যদি সে শুধু টাকার জন্যই থাকতো তাহলে তার এক্সিস্টেন্স আজ থেকে এই কেসটা 9 মাস আগে আমি ধরার আগেই তাকে সোশ্যাল মিডিয়াতে তার বহু রিলসে বহু ভিডিওতে বহু রকম ভাবে তার সঙ্গে যুগ্ম জুটি হিসাবে সে কিন্তু সামনে আসতে পারত, কারণ সে নিজেও একজন ইউটিউবার। বর্তমানে তার নিজস্ব একটি চ্যানেল আছে সুদীপ্ত সরকার, যেখান থেকে সে তার বক্তব্য পেশ করছে। আজকে এই ছেলেটি কেন মুখ খুলতে বাধ্য হলো তার সমস্ত কিছু জানবো। আসুন আমরা শুনে নিই সুদীপ্ত সরকারের মুখে কিছু কথা, কারণ এই সুদীপ্ত সরকারের আজকে সেটা হ্যাঁ, তুমি হেডফোন ইউজ করো, হেডফোন। আচ্ছা সুদীপ্ত, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? মিউট অন করো। শুনতে পাচ্ছ? আমি জানি না কেন ইকো হচ্ছে, বুঝতে পারছি না। আচ্ছা তোমাকে যে আমার ক্যামেরার সামনে বসালাম সেটা কি কোনো ভয় দেখিয়ে এসেছি? অবভিয়াসলি নয়। আর এটা তো আমি তোমার স্বেচ্ছা আমার মনে হয় হেডফোন ভালো হবে। হেডফোন ইউজ করছি ম্যাম। হেডফোন ইউজ করছো? তাহলে একবার রিমুভ করে হ্যালো হ্যালো হ্যালো, আবার একবার জয়েন করো তো, দ্বিতীয়বার জয়েন করো, আবার একবার জয়েন করো সুদীপ্ত। ইকো সাউন্ড এফেক্ট, হ্যাঁ হ্যাঁ একদমই তাই, ইকো সাউন্ড এফেক্ট হচ্ছিল, এক্স্যাক্টলি। আশা করছি আজকে লাইভে সন্দীপও হয়তো জয়েন করতে পারে, আশা করছি সন্দীপও হয়তো জয়েন করতে পারে। আমরা সন্দীপকে, আমি দেখি একটু সন্দীপকে বলে রাখি, দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি? হ্যাঁ হ্যালো 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 হ্যালো, আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। ওকে ওকে। আচ্ছা সুদীপ্ত, তুমি এতদিন অন্তরালে ছিলে, গত 2 দিন ধরে তুমি প্রচন্ড পরিমাণে লাইভ করছো এবং তুমি সমস্ত প্রমাণ দিচ্ছ যে তুমি বিবাহিত এবং তোমার বিয়ে হয়েছিল একটি মন্দিরে, এবং সেই মন্দিরের ভিডিও, বিয়ের ফটোগুলো তুমি ছাড়ছো এবং প্রমাণ করার চেষ্টা করছো যে সিঁদুরদান থেকে শুরু করে সম্প্রদান অবধি সেটা নাকি তোমার অনেকের মাঝেই হয়েছে। এবং বর্তমানে আরেক জায়গা থেকে আমরা যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে যে তুমি যে বিয়েটা করেছো সেটা অ্যাকচুয়ালি একটা, যেটা রাখি সাওয়ান্তের ক্ষেত্রেই শুনেছিলাম সেম জিনিস, যদিও প্রমাণ করতে পারিনি পরবর্তী দিনে, যে সেটা একটা শুটিং। যাই হোক, শুটিং তো আমরা দেখলাম, অনেক শুটিং অনেকদিন ধরেই দেখতে পাচ্ছি। একটা কুড়ুল নিয়ে কি যেন গান, সব ভুল মানুষের পাল্লায় পড়ে গেলে মানুষ কুড়ুল নিয়ে নিজের পায়ে নিজে অনেকে কুড়ুল মারে, তো
আমি বলছি তুমি কি জেনে বুঝে আজকে নিজের পায়ে নিজে কুড়ুলটা মারছো না? কারণ তুমি আজকে চাইছো আমার কাছে, তুমি তো জানো আমি সন্দীপের লিগ্যাল গার্জিয়ান এবং আমি ওর লিগ্যাল সমস্ত সাপোর্ট দিই, তার কাছে এসে তুমি আজকে তোমার বক্তব্য তুলে ধরছো, তাহলে তুমি তোমার পায়ে কুড়ুল মারছো না বলে তোমার মনে হচ্ছে না? যে কারণ সন্দীপ তোমাকে দিয়ে হলেও কিছুটা হলেও ধরো আমরা সুবিধা তো নেবই, কারণ সন্দীপের কেসটা একটু অন্যরকম কেস ছিল, সেটা আমরা আগেই জানতাম, কিন্তু তুমি আজকে কি নিজের পায়ে কুড়ুল মারছো? দেখুন ম্যাম, প্রথম কথা বলি, যেটা হচ্ছে কুড়ুল মারার জন্য আমরা জানি না, তবে জীবনে তো সব থেকে বড় ভুল করেছি যে এমন একজন মানুষকে বিশ্বাস করেছি যার জন্য নিজের ফ্যামিলিকে একটা সময় ত্যাগ করেছি, নিজের কাজ বা সবকিছু ত্যাগ করেছি। তো জীবনে নিজের জীবনটাকে, আমার জীবনটাকে শেষ হয়েছে দুজনের মাধ্যমে। এক হচ্ছে, প্রথম হচ্ছে আমি, আর যাকে আমি জীবনের থেকে বেশি, আমার জীবনের থেকে বেশি যাকে বিশ্বাস করেছি বা ভরসা করেছি, তার মাধ্যমে আমার জীবনটা বেশি স্পয়েল হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভুল তো লাইফে সব থেকে বড় করেছি যে একজনকে নিজের ফ্যামিলির পার্সনের থেকে বেশি বিশ্বাস করা। তো ভুল করেছি এইটুকু, এবার যেটুকু শাস্তি, কারণ অবভিয়াসলি তাকে আমি তো বলেই দিয়েছিলাম, ওই আমার কেউ বলছে আমার পড়া শোনাচ্ছে, তো আমি তো তার সাথে আমার এজ এ লাভার হিসেবে সম্পর্ক ছিল না, একটা সংসার জীবন। তো অবভিয়াসলি একটা স্বামী হিসাবে একটু কর্তব্য আছে আমার স্ত্রীকে বারবার তাকে বোঝানো বা তাকে বারবার আমি হাত জোর করে রিকোয়েস্ট করেছি, পায়ে পর্যন্ত ধরেছি। যে আর সব থেকে বড় জিনিস, আজকে একটা ইউটিউবে একটা জিনিস প্রচলন আছে যে আমি কি সোনার ডিম পাড়া হাত চলে গেছে। অবভিয়াসলি তার সাথে যারা কানেক্টেড আছে, আর আমার কাছে তো বিভিন্ন রকম রেকর্ডিং আছে, সেগুলো আমি ছাড়তে পারছি না, কারণ আপনি জানেন আমি কার এলাকার মধ্যে থাকি। ও সে চাইছে আমাকে উত্তেজিত করে কোনো রকম আমার কি একটা ভুল পদক্ষেপ হোক, তারপরে আমার কাছ থেকে সবকিছু নিয়ে নিতে পারে, আমাকে তারা আমার আয়ত্তের মধ্যে নিয়ে দিবে। তো সেই ভুলকে পদক্ষেপটা আমি নেবো না, কারণ অতটাও হ্যাঁ শিক্ষিত খুব ভীষণ নয়, তবে যতটুকু শিক্ষিত, যতটুকু নলেজ আছে আমি জানি যে কি করলে কি হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যে ওখানে থেকে আমি বলে দিয়েছিলাম যে ইউটিউবটা তখন আমি 1.5 মাস ধরে দেখছি যে এত নোংরা জিনিস এখান থেকে আয় করার দরকার নেই। আমি একটা জিনিস তাকে আমি হাতে বাড়ি করে বারবার বলেছি, আর 2 মাস ধরে যে ইউটিউবটা বন্ধ করে চলো নর্মাল লাইফ লিড করি, ঠিক আছে? ইউটিউব করেই যে করতে হবে, কারণ এখানে তো মানুষের ভালোভাবে না ঝাঁটাঘাটিতে লোকরা অভিশাপ পুড়িয়ে গালাগালি করে টাকা ইনকাম করার কোনো দরকার নেই, ঠিক আছে? বারবার আমি তাকে, সেটা 11ই মার্চেও আমি তাকে কারোর ফ্ল্যাটে আমি পায়ে ধরেও বলেছি যে ইউটিউবটা বন্ধ করো, আর কোনো সমস্যা থাকবে না লাগে। ইভেন তারপরে বারবার ফোন করেও বলেছি। তো ঘটনা হচ্ছে, এবার ধরতে পারছি আমার সাথে এই কথা আমি তো প্রথম থেকে বলে আসছি যে যেটা আছে, কারণ আমার একটা মানুষের কখন কিছু টান থাকে তার লাইফের, যদি কোনো রকম যে আমার ফিউচার আছে, এখন আমার ফিউচারটা আমার বাকি আছে, আমার লাইফটা পুরো স্পট, আমার লাইফটা শেষ। তো আমার লাইফের এবং নতুন করে হওয়ার মতন কিছুই নেই, ঠিক আছে? আর সব থেকে বড় জিনিস, আমি এত কিছু হয়েছে সবকিছু মুখ বুঝে মেনে নিতাম, সবকিছু মুখ বুঝে মেনে নিতাম। কোনোদিন আমি তাকে কথা বলেছিলাম যে আমি না, আমি কোনোদিন তোকে এসে তোকে আমি সোশ্যাল সাইটে কোনোদিন আমি তোর কিছু করবো না, বা আমি যদি আমাকে বলি, আমি তাকে বলেছিলাম যে আমি চ্যানেলে ব্লগিং করবো, তো বলছি না আমাকে নিয়ে বলবি না, তোকে আমি বলছি না তোকে নিয়ে বলবো না, তুই তোর মতো কাটাস, আমি আমার মতো লাইফ কাটাবো। তো এইভাবে তাকে আমি কথাও দিয়েছি। ঘটনা হচ্ছে সে কি করলো, এই কারণ আমি তার সাথে 1.5 বছর থেকেছি, আমি জানি কি করে যখন ভিউজ পড়া। আর কন্ট্রোভার্সি একটা জিনিস আমি বলি, যতদিন পর্যন্ত আমি টাইটেল, আমি যে টাইটেল আমার থাকতো তার মধ্যে কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া থাকতো না। কন্ট্রোভার্সি জিনিসটা খুব পছন্দ করেছে। আর একটা জিনিস, যখন ইউটিউবে কোনো কিছু হয় না, সে বলে চলতে থাক, চলতে থাক, কারণ ও ইউটিউবে ওরকম বলে সমাজ গালাগালি দেবে, সমাজ বলবে, সমাজ করে ভুলে দেবে। কিন্তু আমি তো আর মানে এই জিনিসটার মধ্যে মানে অনেক বছর ধরে ইনভলভ নয়, আমার তো খারাপ লাগছে। তো সে এটাই বলেছে যে এখন চলো আমি চুপ আছি, মানে এবার সে মুখ খুলবে, কারণ সে আমার নিজের কিছু আপনজনের কাছে ফোন করে বলছে হ্যাঁ সুদীপ তো আর যাই হোক আমাকে জীবন থেকে বেশি ভালোবাসে। তো তার একটা বিশ্বাস যে আর যাই হোক আমি কোনোরকম তাকে কোনোরকম মলেজ করবো, এটুকু বিশ্বাস। সে মুখ খোলা শুরু করেছে, সবাই আমাকে বলছে আমি এই করেছি, তার কাছ থেকে এই নিয়েছি, ওই নিয়েছি, তার এই পেরে নিয়েছি, ওই পেরে নিয়েছি, সর্বস্ব লুট করে নিয়েছি। ঘটনা হচ্ছে আমি একটা জিনিস ক্লিয়ার করতে আসি, হয়তো লিগাল নয়, ইনলিগাল, কিন্তু তার সাথে আমার সম্পর্ক ছিল অ্যাজ এ হাজবেন্ড। তার সমস্ত কিছু, তার সমস্ত কিছু, একটা জিনিস সারাদিন ধরে আমি ভিডিও করলাম, ক্যামেরা করে এই করছি ওই করছি, দাঁত দেখালাম, মা দেখালাম, ভালো দেখালাম আমি, বাট আমাকে আমার মাসের পরে তাকে টাকা আসলো, সেটাই হচ্ছে তার মানে আমি সবকিছু, আমার সবকিছু যে আমার সোর্সে হচ্ছে, হ্যাঁ তোমার ফেস দেখে হচ্ছে সবই কিছু মানে, কিন্তু তোমার ক্যামেরার পিছনে একটা মানুষ থাকে যে তারপরেও রাত জেগে সেই তার ভিডিওটা সে এডিট করে দিয়ে দিচ্ছে রক্ষায়, সেই ভিডিওটা পুরোটা দেখা, যদি কোনো জায়গায় এডিটিং এর সমস্যা থাকে সেটা তাকে বলা, তারপরে পুরো ভিডিওটা দেখে, আজকে একটা ভিডিও টাইটেল দিতে গেলে 100টা ওয়ার্ড ইউজ করতে হয়, আজকে 20টা ওয়ার্ড হয়,
একটা ভিডিও টাইটেল দিতে গেলে 20টা ওয়ার্ডের বেশি লিখতে পারে না, কারণ সে কতটা লেজি আমি জানি। তো একটা ভিডিওটা পুরোটা দেখা, সেখানে দেখে যে ভিডিওর মধ্যে এমন কিছু একটা টাইটেল জিনিসটা হচ্ছে ভিডিওতে অ্যাট্রাকটিভ জিনিস, তো সেই জিনিসটাকে করা, তো এগুলো আমি করেছি। তো তারপরে তারপরেও আমি মনে করলাম যে আমার সম্পর্কটা বাড়বে। আমি তো যা হোক একটা তার কাছে তার কোনো রকম সাহায্যে আমি আসতাম, তারপরেও আমার কি হ্যাঁ টাকার জন্যই আমি এই সম্পর্কটা। তোমার নেটওয়ার্কটা মনে হচ্ছে প্রবলেম দিচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে। আমার এই সেটটা 4G সেট, তো ওই জন্য সমস্যা। আমার 5G হলে অসুবিধা হতো না, আমার 4G সেট, ওই জন্য তোমার নেটওয়ার্কটা একটু প্রবলেম দিচ্ছে। নেটওয়ার্ক অনেকে লিখছে সাউন্ড ক্লিয়ার আসছে না, নেটওয়ার্ক কিন্তু প্রবলেম দিচ্ছে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন। তো বললাম যে হ্যাঁ অবভিয়াসলি যা হবে দেখা যাবে, কারণ আমার লাইফে কোনো কিছু বা নেই। আর সব থেকে বড় জিনিস যেটা করেছি, নিজের স্বাবলম্বী হিসাবে নিজেই করেছি, যা হবে নিজের উপর দিয়েই হবে। এটা তো আমার ফ্যামিলির কোনো প্রথমে ইনভলভ নেই, আর বরঞ্চ একটা ফ্যামিলি আমাকে ইউজ করে দিনের পর দিন, মাসের পর মাস আজকে সবকিছু পেরিয়ে আমার সবকিছু করেছি। যা কিছু মানুষ ভেবেছে তাকে সে দেখিয়েছে, সেটা আমার বাবা দিচ্ছে, মা দিচ্ছে, সেই যেগুলো দেখিয়েছে সেগুলোর মধ্যে অবদান আমার। ঠিক আছে, তো আমি কখনোই বলিনি যে এগুলো কেন করো, সবই ক্রেডিট তারা নিয়েছে, সবই কিছু নিয়েছে, সবকিছু। আমি যদি আজকে আমি নিয়েছি তার কাছ থেকে, আমি বলতে পারি যে আমি সম্পর্কের ভয় দিয়ে বলবো না। হ্যাঁ, আমার সেই ইনকামের উপরে 10 টাকা ইনকাম করলে তার পিছনে আমার 2 টাকা ন্যূনতা আছে। সে বিজনেসটা করতে, একটা বিজনেস করতে, সে যে যখন তখন বিজনেসের যখন মালগুলো আনতে যেত, সে যেত 4 হুইলার করে। আমি একবার গেছি, ফার্স্ট টাইম আমি 4 হুইলার করে দিই। তারপর থেকে যে কদিন আমি গেছি, আমি ট্রেনে করে গেছি যে আমি তার টাকায় যাবো, আমি বিলাসিতা দেখাবো, এগুলো তো করেছি আমি, এগুলো তো আমি করেছি। তো আজকে মানুষ এই যে কিছু মানুষ একদম অকল্পনীয় কথাবার্তা বলে যে ওর টাকা নিয়েছে, তাদের আমি এটাই বলবো, তাদের ফ্যামিলি থেকে এটাই তো নিয়ম সিস্টেম, যে স্বামীর টাকা স্ত্রী নিতে পারে না, বা স্ত্রীর টাকা স্বামী নিতে পারে না। ঘটনা এবার বলি, আমি তার কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছি, আমি একটা স্বামী, ঠিক আছে, আমি আজকে আর্ন করছি, তো আমি আর্ন করে আমি টাকাটা ওয়েস্ট করে ফেলছি, পুরো টাকাটাই ওয়েস্ট করে ফেলছি। তো আমার স্ত্রী যে থাকবে সে চাইবে কি যে একটা ভবিষ্যৎ আমাদেরকে, তুমি তো ভবিষ্যৎ কিছু বোঝাচ্ছ না, সবটা ওয়েস্ট করে ফেলছি। তো আমার স্ত্রী তখন কি করবে যে আমার কাছ থেকে টাকাটা নিয়ে সে সেভিংস করার চেষ্টা করবে। তো এবার হাজবেন্ড সেটাই করতে গেছিলাম। ইভেন সেই দিনও আমি তখন বলেছিলাম যে আচ্ছা তুমি খাতা আমি প্রশ্ন করবো। আচ্ছা সুদীপ্ত, তুমি যখন বিয়ে করলে তখন তুমি সুদীপ্ত, আমার কথা শোনা যাচ্ছে? সুদীপ্ত শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে। আচ্ছা সুদীপ্ত, তুমি যখন বিয়ে করলে সেই দিন যে মন্দিরে তোমরা বিয়ে করেছিলে, মন্দিরে নিশ্চয়ই তোমাদের আধার কার্ড নিয়েছিল দুজনের? হ্যাঁ, দুজনের আধার কার্ড, ওর আধার কার্ড আমার আধার কার্ড জমা দেওয়া হয়েছিল। আচ্ছা, মন্দির কর্তৃপক্ষের ভিতরে যে বিয়ে দিয়েছিল পুরোহিত, সেই পুরোহিত তোমার সাথে তো যোগাযোগে আছে বর্তমানে শুনলাম, তো তোমার যে সম্প্রদান করেছিল, হ্যাঁ সম্প্রদান করেছিল, এবং যে মন্ত্র পড়িয়েছিল পুরোহিত আরো সাক্ষী সবুজ যারা ছিল, তাদের কিছু লোককে তোমাকে সামনে আনলে তারা বলবে, সেই দিনকার কথাগুলো বলতে পারবে? আমি আশা করছি তোমার তরফের লোকজনই বেশি ছিল, না অন্য তরফেও ছিল? ছিল, সবই কম বেশি লোকজন ছিল, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন ছিল, সবই রকম লোকজন ছিল সেটা। তবে হ্যাঁ, তো 20-50 জন লোক নিয়ে সেটা হয়নি, হয়েছিল 20-25 জন লোক সেখানে ছিল। তো ঘটনা হচ্ছে, যখন ভিডিও দেখবেন যে জানতে পারবেন যে সম্বোধন করেছে কি বৃত্তান্ত, সেটা কোনো গানের সুর ছিল বা কি ছিল, ঘটনা হচ্ছে সেটা সবই ক্লিয়ার করতে পারবে। আর এটা আমি বলে রাখি যে এই যে গানের সুর বা এটা প্রমোশনাল সুর বলে চালিয়ে দেওয়া হবে, এটা হচ্ছে স্ক্রিপ্টটা, এটা স্ক্রিপ্টটা আজ থেকে না 2 মাস আগে লেখা হয়েছে। কারণ যখন 11 তারিখে যখন তার সোফার যে একটা দাদা আছে, তার ফ্ল্যাটে যে সামনেটা হয়, তো ঘটনা হচ্ছে আমি যখন আমার কাছে যে আংটা ছিল, আমার কাছে যা টাকা ছিল, আমার কাছে ফোনটা ছিল, সবই যখন দিয়ে চলে আসছি, তো তখন যে আর কি যার নিয়ে আমি যার সাথে আমি বিবাহিত সম্পর্ক ছিলাম, সে আমাকে বলেছিল না যে ওকে আর একটা জিনিস লিখে না, যে ও যেন ইউটিউবে এসে মুখ না করছে বিষয়। সেখানে আমি বলছি না আমি ইউটিউবে মুখ খুলবো কি না খুলবো, আমার মুখের, আমি স্বাধীন ভারতের নাগরিক, আমার মুখের লাইসেন্স তোমার কাছে বাড়ানো। তো সেখানে তার সোফার দাদা বলে, আরে মুখ খুলবে তুই চাপ দিচ্ছিস কেন, ও মুখ খুলবে তুই লাখ লাখ টাকা ইনকাম করবি, ঠিক আছে, তোর লাখ লাখ ভিউজ হবে, তোর এখন ভিউজ 20 বসে যাবে, তখন লাখ লাখ ভিউজ হবে। ও মুখ খুলে লাখ পায়, ওর লাভ, মুখ খুলতে দেয় না। মানুষ অত অসামান্য ভাবে না, ঠিক আছে, মানুষ আজ দেখবে তার ভুলে যাবে, তোরা আরো টাকা ইনকাম করে বেরিয়ে যাবে। তা এটাকে আর বলছি না, আর বিয়ের কথা ওই নিয়ে ভাবিস না, ওটা বিয়েটা হচ্ছে ওসব বিয়ে কেউ মানলেও না, ওসব বিয়েটা আমি
এ বলে চালিয়ে দেবো, তখন বলেছিল একটা প্রমোশনাল শুটের ভিডিও বলে চালিয়ে দেবো, এটাও বলেছিল। আর তারপরে মানে অনেক কিছুই সেখানে হয়েছিল, অনেক কিছু কথাবার্তাও হয়েছিল আমার উপরে। আমাকে অবশ্যই বছর তার বাড়ির লোকজন, একটা জিনিস আমি বলি, আজকে আমাকে ইউজ করেছে, আমি কেন বলতাম বলবো না যে আমি ভালো, আমি খারাপ, আমি খারাপ, অবভিয়াসলি খারাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাকে যখন একটা মেয়েকে আমি বলেছি 16 সেপ্টেম্বর 2023 সালে মেয়েটা হচ্ছে ডিভোর্স কেস ফাইল করছে। কেস ফাইলটা কেন করছে, তখন মেয়েটা যখন বাড়ি থেকে বিপরীত হয়েছে আমি তাকে একটা জায়গায় রেখে দিয়েছি, কিন্তু আমি তাকে বিয়ে করছি। কেন করছি না, যেহেতু মেয়েটা ডিভোর্স হয়, ঠিক আছে, একটা লিভিনে থাকার ব্যাপার আলাদা, লিভিনটা লিগাল, বাট বিবাহটা লিগাল ল। তো তখন তার বাড়ি থেকে তার মা আর কি কন্ট্যাক্ট করে, বললো তাহলে ডিভোর্সের কেস ফাইল দেখো, তাহলে ডিভোর্স কেস ফাইল করলে আর বিয়ে করলে অসুবিধা হবে। এবার ঘটনা হচ্ছে আমরা সবাই ল সম্পর্কে কতটা সবাই আর অত জানাশোনা অত জানি, তো সেহেতু 16 আগস্ট করার পরে 21 আমি বলে দিচ্ছি 21 সেপ্টেম্বর 2023 সালে আমরা বিয়েটা করি। তো তার চ্যানেলে একটা ভিডিও আছে, দেখবেন ও একটা কোনো আদালত নয়, এরকম একটা ভিডিও আছে। সেই দিন আদালতের ডিভোর্সের কেস ফাইল হয়ে গেল, ও একটা কোনো আদালত নয়, এরকম একটা টাইটেল দেওয়া আছে তার ভিডিওটাই। সেই ভিডিওটা একটা 3 মিনিট না 5 মিনিটের ভিডিও এরকম হবে। সেই ভিডিওটাই সেদিন ও ডিভোর্স ফাইল করে। তারপরে আমি তো ভাবলাম, তো সেই ক্ষেত্রে আমার ফ্যামিলির উপরে যাতে না আসে, সবকিছু আমার উপরে রেখে আমি তাকে করি, বিয়ে করি। কিন্তু ঘটনা হচ্ছে যখনই একটা জিনিস হয় আমার থেকেও সে উদ্ধার হয়। যতদিন পর্যন্ত একটা মেয়ে আপনি দেখবেন যে সেপ্টেম্বরের পর্যন্ত, সেপ্টেম্বর অক্টোবরের শেষে গিয়ে মেয়ে হচ্ছে বাড়ি থেকে ঘোরাঘুরি শুরু করে। কেন শুরু করে, সেপ্টেম্বরে তখন হচ্ছে তার পেমেন্ট আসে না, অক্টোবরে গিয়ে তার পেমেন্টটা ঢুকে। তো পেমেন্টটা ঢোকার পরে যে মেয়ে যখন টাকা দেওয়া শুরু করেছে, ঠিক আছে, তখন থেকে এবার প্রথমত আমি তাকে একটা জিনিস বলেছিলাম যে ইউটিউবটা করো না, ইউটিউবটা ছেড়ে, ঠিক আছে। তো ইউটিউবটা করতেন না, মানে শুধু 2-3 এখানে ভিডিও করেছিল। আর এগুলো আমি বলছি যে কতটাই মানে অ্যাকচুয়ালি সব থেকে এখানে সবাই একটা জিনিস আমি বলি, যেখানে সবাই বলছেন যে মেয়েটা একটা মানুষের ওপরে মানে ও তো অবভিয়াসলি দোষী, কিন্তু ওর ওপরের দোষী হচ্ছে একটা জিনিস, গাছ ভালো বলে ফল ভালো হয়, এটা মনে রাখবে। বাবা মা যদি ভালো হতো তাহলে মেয়ে ভালো হতো, মেয়েকে ভালো পথে চলতে বাধ্য হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাবা মা যদি বলে গেছে যে আমাদের টাকা পয়সা দরকার, ঠিক আছে, এখানে আমি হচ্ছে আমাকে কি উপলব্ধ করা হয়েছে, মানে যখন সমস্যা মানে মেয়ের থেকে এ করো, মানে আত্মীয় স্বজন আসছে, ছেলে বিয়ে হবে, সেই সময় আমার উপরে বক্তব্য দেবো, মানে আমাকে হচ্ছে মরির বকরা বানানো হয়েছে। তো আমি তো মানে ভুল করেই ফেলেছি, এটা ভুলটা আসতে করছি না, যে আজকে আমি স্বীকার করছি এটা আমার ভুল নয়, ভুলটা করেছি আজ থেকে 1 বছর 7 মাস আগে। তো তখন হচ্ছে যেই মেয়ের পেমেন্ট ঢুকলো মেয়ের অ্যাকাউন্টে, মেয়ের মায়ের অ্যাকাউন্টে যখন টাকাটা ট্রান্সফার হলো, তার 2-4 দিনের মধ্যে মেয়ে বাড়িতে ফিরলো, ফিরে মেয়ে ঘোরাঘুরি স্টার্ট করলো। এবার ঘটনা হচ্ছে আমি যে কথাগুলো বলছি তার কথা সত্যটা এই ঘটনা এটাই জানাই, আমার বাড়িতে তো আমার বিয়ে করার পরে 21 তারিখের পরে 20 দিন মতো আমার কাছে ছিল। তার 20 দিনে সে টোটাল ভিডিও নামিয়েছিল 4 থেকে 5টা। সে তার হাজবেন্ড, যে এখনো পর্যন্ত হাজবেন্ড লিগালি, সেই হাজবেন্ড যে কিছু তাকে সোশ্যাল মিডিয়ায় বলছে। তো ঘটনা হচ্ছে তার কিছু মানে কল রেকর্ড তার বাবার সাথে তার শ্বশুর মশাইয়ের বা তার পিসি মশাইয়ের, তো সেই কল রেকর্ড গুলোকে আমার বাড়িতে নিশ্চয়ই ছিল না, ছিল হচ্ছে মেয়ের বাড়িতে। তো মেয়ের বাড়ি থেকে যদি বিকাশিত হয়ে থাকে, আজকে জিনিসটা বুঝুন, মেয়ের বাড়ি থেকে যদি মেয়ে বিকাশিত, ঠিক আছে, তাহলে মেয়ের বাবার ফোনের কল রেকর্ড যে মেয়ের বাড়িতে যাই যান, সেই কল রেকর্ডটা মেয়ের বাড়িতে আসছে, মেয়ের ফোনে আসছে কি করে, মানে ভিতরে সবই কিছু আছে, ভিতরে সবই কিছু ছিল। আর মেয়েকে বলে রেখেছে যে তুমি এইভাবে কর, মানে ভিতরে প্রেম খেলে গেছে যারা মেন যারা মানে আইনের সাথে, তারা আইনে কাজ করছে, আইনের সাথে যুক্ত থেকে আজকে এইগুলো করে গেছে। তো মেন কালপিট হচ্ছে বাবা। আপনার কথা শোনা যাচ্ছে না, একটু থামাবো। থ্যাংক ইউ হান্টার গেমিং, যিনি 20 টাকা দিয়েছেন আপনাদের বিয়ের গিফট হিসাবে, গিফট কেনার জন্য। আমি ডেফিনেটলি এটা সুদীপ্তকে পাঠিয়ে দেবো। কিন্তু আমি একটা কথা বলি, সুদীপ্ত তুমি আমাকে একটা কথা বলো, তোমার বাবা মা কি ওকে খুব অত্যাচার করতো না ভালোভাবে মেনে নিয়েছিল? মানে যেমন ধরো সন্দীপের বাবা মা প্রচন্ড খারাপ। হ্যাঁ, একটা জিনিস বলি, দেখুন তার মুখে যে মানে সে তার কি বক্তব্য যে আমার মা বাবার প্রতি, সেই সব সমস্ত কিছু ওপিনিয়ন গুলো, সে তার ওপিনিয়ন কি আছে আমার মা বাবার প্রতি, সেই ওপিনিয়ন গুলো আছে। ঘটনা হচ্ছে একটা জিনিস, একটা মাত্র সন্তান যখন বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে, বউ ভাই ঘরের লোক। আর একটা বাবা মাও জানে যে আমাকে যখন আমার শেষ সময়ে এই মানে এই আমার ছেলে আর আমার বউ আমার পাশে থাকে,
তো সেই জায়গায় দাঁড়িয়ে সে কোনোদিন যদি বলতে পারে যে কোনোদিন মানে আমার বাড়িতে এসে কোনোদিন তাকে আমি 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 তো নিজে কাজ করতে দিতাম না, তোমার কাজ করার দরকার নেই, কারণ আমার বাড়িতে কাজ বলতে শুধু রান্না করাটুকু, আমার বড় উঠানে টোটাল কিছুই নেই, ঠিক আছে, রান্না করাটুকু আর হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার করা। আমি মাটা রান্না করতে, হ্যাঁ ঘর বাড়িতে সে পরিষ্কার করতে, আর অবভিয়াসলি আমি তাকে, আর এছাড়া আমার কাজও নেই, আমার ব্লগিং করেছে। তোমার বাড়ি, তোমার গ্রাম, তোমার আশেপাশের লোকেরা সবাই জানতো তোমার বউ? এমন একটা মানুষ আমি জানি, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছে। তো ঘটনা হচ্ছে এটাই, তোমাদের গোটা গ্রামটা জানতো কিন্তু তোমার বউ এবং তুমি বিয়ে করেছো। আচ্ছা, তুমি কি সেই লোকজনকে খাইয়েছিলে? তোমাদের নেমন্তন্ন করে খাওয়ানো দাওয়ানো হয়েছিল? কারণ না, কারণ এটা পসিবল নয়, কারণ সবাইকে ইনক্লুড বা এর মধ্যে ঘটনাটাকে কখন রিলসটা করে দিতে পারে, কখন তুলে একটা করে দিল, তো সবাইকে তো বিশ্বাস করে না, এটা হয়নি, যেটা হয়নি সেটা নিজেদের সবারই মধ্যে খাওয়া দাওয়া হয়েছিল, ভিড় ভাড় হয়েছিল সেদিন? না, ভিড় বলতে যারা মন্দিরে গেছিল আর বাড়িতে ধরুন অনেকে টাকা না গেছিল, দেখা দেখি ছিল যারা ছিল, তাদের জন্য সবাইকে পার্সেল করে খাবার নিয়ে আসা হয়েছিল, বাড়িতে এসে খাওয়া হয়েছিল, মানে ওখানে বসে ওখানে আর খাওয়া দাওয়া নেই, বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে। আচ্ছা, মানে বাড়িতে এসে পার্সেল করে নিয়ে এসে বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছিল। আচ্ছা, এই যে তোমরা বিয়ে করেছো, এটা তো ওই মেয়েটির বাবা মা জানতো? মেয়েটির বাবা মা জানতো? বাবা তো একটা ল জুরিসডিকশনের আন্ডারে থেকে কাজ করে, তো তার বাবা এটা জানতো তো যে তুমি বিয়ে করে নিয়েছো? আমি একটা জিনিস বলে দিই যে ত্যায্যবর্ণ ব্যাপারটা আমিও জিনিসটা তাই জানতাম সেই সময়। ত্যায্যবর্ণ ব্যাপারটা কি হয়েছিল, তার বাবা যেহেতু আপনি বললেন যে একটা মানে লিগালি আইনের সাথে তার কর্মরত কাজের সাথে যুক্ত আছে, তো সেই সময় যে মেয়ের কোনো পদক্ষেপে যেটা বাবার উপরে কোনো রকম কোপটা না আসে, অ্যাকচুয়ালি যেটা করা হয় মানে কোর্টে গিয়ে মাটি গায়ন লয়ার, ঠিক আছে, উনি বসে করে লয়ার, ওনার কাছে গিয়ে যেটা করা হয় হচ্ছে হয় না। আমি তোমার হ্যাঁ, ওটা নিজেকে বাঁচানোর জন্য কি করেছে যে আমার মেয়ে স্বইচ্ছায় ওখান থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে চলে এসছে, সে তার উপরে আমাদের কোনো রকম হাত নেই। আর আমার মেয়েকে এখানে আমরা বাড়িতেও জায়গা দিইনি, আমার ইভেন্ট আমার সেখানে আমার নাম নেই, ঠিক আছে, আমার নাম, আমার অ্যাড্রেস, আমার সবকিছু দিয়ে মানে এই পদে সব জায়গায় তারা আমাকে ফাঁসিয়ে রেখেছে, ঠিক আছে, মানে যার কিছু হবে আজকে কোনো কিছু যেন তাদের উপরে না আসে, সমস্ত কিছু যেন আমি ফাঁসতে পারি, সব জায়গায় আমাকে ফাঁসি রেখেছে। আর আমি একটা জিনিস আমি তোমাকে 1 মিনিট থামাবো, তাহলে এখানে বোঝার চেষ্টা করুন কতটা ক্রিমিনাল মেন্টালিটি নিয়ে মেয়েটির বাবা এই সুদীপ্তকে এবং ওই মেয়েটিকে কাগজে সই করে রেখেছে যে এই বিয়েতে আমি কোনো রকম ভাবে যুক্ত নই, আমার কোনো দায় নেই। কারণ তিনি জানেন যে এই বিয়েটা কোনো না কোনো সময় যদি প্রমাণ হয়, আমরা যদি কেস করি, কারণ মেয়ের বাবার নামেও কেস করব, কেস তো হবেই, কেস যেহেতু আজকে সুদীপ্ত এসছে সুতরাং কেস হবেই। সুতরাং সে একটি স্ট্যাম্প পেপারে বা ডামি পেপারে গিয়ে লিখে রেখেছে যে এই বিয়েটিতে আমার মতামত নেই এবং আমার মতামত ছাড়া আমি আমার মেয়েকে ত্যায্য কন্যা করলাম, আমার মেয়ে তার স্ব ইচ্ছায় তার এই বিয়েটি করেছে। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি, দীর্ঘদিন ধরে দেখতে পেয়েছি এই মেয়েটিকে তার বাড়ি থেকে ভিডিও করতে, তার বাড়িতে আসা যাওয়া করতে, খেতে শুতে, তার ফ্ল্যাটে মেয়েটি ছিল। আচ্ছা সুদীপ্ত, তুমি কতদিন ধরে এই সেকেন্ড ফ্ল্যাটে এবং ফার্স্ট ফ্ল্যাটে ছিলে? ফার্স্ট ফ্ল্যাটের কথাটা আমি একটু স্টপ করে সেকেন্ড ফ্ল্যাটে বলবো, কারণ যেহেতু এটা সেকেন্ড ফ্ল্যাটটা স্টপ হতে চলেছে। তুমি কোন মাস থেকে লাস্ট এখানে যাওয়া বন্ধ করলে? ফেব্রুয়ারি 4 তারিখে আমি সকালবেলা চলে আসি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই সবে 2-2.5 মাস হয়েছে। তো যাই হোক, প্রায় 2.5-3 মাস হলো। হ্যাঁ, তুমি তো দিন গুনছোই, আমি তো বুঝতেই পারছি। তার মধ্যে তোমাকে কোন তারিখে ডেকে এই বকের বাড়িতে লিখিত করে নেওয়া প্লাস ফোন কিনে নেওয়ার ঘটনাটা ঘটলো? 11 মার্চ। তুমি কোন ভরসাতে চলে গেলে? ঘটনা হচ্ছে মানুষ যখন তার মানে সবকিছু হারিয়ে ফেলে তখন সেই সময় মানে আপনি বলুন তো, যদি যখন মানুষ নদীতে ডুবে যাচ্ছে তখন যাই পায় না সেটাকে আগে ধরে বাঁচার চেষ্টা করে। তো যখন আমার লাইফে তখন আমার সাথে একটা মাসে কারোর সাথে রাগারাগি চলছে, যে মেয়েটা একদিন আগে আমার ফোন করে কান্নাকাটি করছে, আমি গিয়ে দেখছি যে কান্নাকাটিটা ওটা আমার জন্য ছিল না, সে এরকম একটা জায়গায় পৌঁছে গেছে, নিজেকে বিশ্বাস করতে পারছি না। কোনোদিন বলতেও পারবে না আগে কোনোদিন এত কিছু করেছে, আমি কোনোদিন তার উপরে একটা পর্যন্ত মানে
মুখের আসল বছর বসি। কারণ সত্যি বলতে নিজের জীবনের থেকে আজকে যা কিছু মানে আমি ওকে বলে দিয়েছিলাম, তুই কোনদিন এটা মনে করিস না যে আমাকে ছেড়ে তুই মানে সুখে থাকতে পারবি, কারণ আমি তোকে আমি পাগলের মনে ভালোবাসি। তুই যদি আমার না হোস তা আমি কোনোদিন সেটা আমি কোনোদিন এক্সেপ্ট করবো না, তুই পাগল হোস। কারণ তুই আজকে নিজে আমার লাইফটাকে তোর কোনো কথাটাই আমি মানি। তুই বলেছিস যে আমার ওটা মুম্বাই থেকে চলে এলাম, কাজ ছেড়ে দিয়ে চলে আসলাম, সেই কাজে আবার রিটার্ন যেতে চাইলাম, তুই গেলাম না। তুই যে যা বলেছিস আজকে সবকিছু শুনেছি। লাস্টে আমি একটা বলে রাখি, আজ থেকে 1 মাস আগে আমি একটা কমিউনিটিতে একটা ফটো রিভিউ করি, কিছু কথাও লিখি সেখানে। পোস্টটা কেন করেছিলাম, সেদিন আমার তার সাথে কি হয় কথা হচ্ছিল ফোনে। তো কথা হতে হতে হঠাৎ করে আমি 11:20-25 নাগাদ ফোন করেছি। ফোন করতে করতে সে 10-15 মিনিট কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়লে আমি ফোন করেছি যে ফোনটা আমার থেকে নেওয়া হয়ে গেছে, মানে আমার কাছে ছিল যে ফোনটা, সেই ফোনটাই, আর সব নম্বরে আমাকে ব্লক। আর ফোন করে কথা বলতে বলতে সে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে 11:36 নাগাদ তার আইফোনে একটা ফোন আসে, প্রথম বিমান, কলটা রিসিভ হয়নি। দ্বিতীয়বার কল আসে 11:41 নাগাদ, রিসিভ হয়নি। তারপরে 11:44 নাগাদ থার্ড কল আসে, তখন কলটা রিসিভ হচ্ছে স্পষ্ট। ওই অপর প্রান্তে যে সেটা কল রেকর্ডিং আমার কাছে আসে, অপর প্রান্তে যে আসে সে সঙ্গে সঙ্গে বললো, হ্যালো বললো একটা ছেলে, হ্যালো তুই তো ঘুমিয়ে পড়েছো? আর আমার মিসেস বললো, হ্যাঁ বলো ঘুমিয়ে পড়েছি। বলে তার খেয়াল করলো যে অপর একটা ফোনে আমি আছি, সঙ্গে সঙ্গে আমার কলটা কেটে দিই। তারপরে আমি অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, না আমার ফোন হচ্ছে না। তারপরে লাস্টে ফোনটা ধরে বললো যে বোঝার চেষ্টা কর, আমি তুই তো বুঝতে পারছিস আমি একটা সম্পর্কের মধ্যে চলে গেছি, তাহলে কেন তুই কেন আমার জীবনে জড়াতে চাইছিস? আমি বলছি আমি কি তোকে এটা কি গার্লফ্রেন্ড বলবেন? তুই চাইলে আমি জিনিসটা বলে দেবো, আমার মান সম্মান আমার পরিবার শেষ হয়ে যাবে। তো সে বলছে, তখন আমি বলি দেখ, আমি তুই যদি এরকম করিস তাহলে কিন্তু আমি কিন্তু এবার কিন্তু তোর বিরুদ্ধে যেটা ভাবতে পারবো, আমার লাইফ শেষ করে দিস না। তা আমাকে মানে একটা কি বলবো, একটা স্ল্যাং ইউজ করেছে যে তোর যা গ্যাস সেটা ছিঁড়ে নে, ঠিক আছে, একটা স্ল্যাং ইউজ করে এই কথাই বলে তখন আমি বলছি না ভেবে কথাটা বললি? তো বললেন হ্যাঁ ভেবে কথাটা বলি। আমি বললি হ্যাঁ ভেবে কথাটা বলছি। তো তারপরে আমি পোস্টটা করি, পোস্ট করার পরে তার পোস্ট করার 10 মিনিট 8 মিনিটের মাথায় আমাকে কল করে যে তুই এটা করলি, ভালো করলি তো, তুই তাহলে কি আসছে তোর কাছে, আর তুই প্রভিডেন্স আছে আমার কাছে দে, আমি কালকে নিজে থানায় যাচ্ছি, নিজে গিয়ে বলছি আমাকে অ্যারেস্ট কর। আমি বলছি দেখ তুই যেটা করছিস, আমি যদি পুরোটাই তোকে যদি সবার সামনে মানে তোকে জেলে ভাত খাওয়াতে চাই, তাহলে আমি পুরো জিনিসটা ক্লিয়ার করে দিতাম। তোকে আমি এইটুকুই বলছি যে এইটুকুই তোকে বোঝালাম যে তুই আমার লাইফটাকে যদি শেষ করিস, তাহলে যে তুই যে আমার সাথে যে অন্যায়টা করেছিস সেটা সবাই অবশ্যই জানে। তোমাকে ডাকা হয়, তারপর তোমাকে ডাকা হয়, তাই তো? তোমাকে হ্যাঁ, ডাকা হয়, তারপর তুমি যাও। ঘটনা হচ্ছে আমি তার বাড়িতেও জানি যে আমি ওই ফ্ল্যাটে তো তুমি থাকতে, ফ্ল্যাটের লোকেরা মোটামুটি সবাই জানতো যে তুমি হাজবেন্ড ওয়াইফ তোমরা আছো। দেখুন ফ্ল্যাটের জিনিস তো পাড়ার মধ্যে জিনিসটা আলাদা, ফ্ল্যাটের কেউ কারো খবর রাখে না। তবে হ্যাঁ এটাই যে ফ্ল্যাটের তার যে ফ্ল্যাট, এবার এসব গুলো পাবেন না, কারণ হচ্ছে তার যে দাদা আছে, মানে যে পাঠানো দাদা আছে বসিরহাটে, তারই পরিচিত লোকের ফ্ল্যাটে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এইগুলো আর পাবেন না। তো যে তার যে ফ্ল্যাটে ঢোকার মেন গেট, একদম মেন গেটে মাথার উপরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তো সিসিটিভি ফুটেজে বের করে, ঠিক আছে, যে সবই কিছু আমি যদি আমার কথা মিথ্যে হয়ে থাকে, কিন্তু সেখানে হয়তো সেই জিনিসগুলো রাখবে না, কারণ আমি জানি দিয়েছিলে যে ড্রিঙ্কস এর ব্যাপারে একটা ব্লেম দিয়েছিলে, মেয়েটি নাকি ড্রিঙ্কসও করে, এবং যাই হোক এই বিষয়গুলো আমি ঢুকতে চাই না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমিও চাই না এই সমস্ত কথা না বলে তুমি আমাকে জাস্ট স্পেসিফিক্যালি বলো যে সেই যে ফ্ল্যাটে তুমি যখন থাকতে তখন মেয়েটির বাবা মা আসতো এবং মেয়েটির বাড়িতে তোমরাও যাতায়াত করতে, এবং তাহলে সে ত্যায্য কন্যা হলো কি করে? এবং তার বাবা সবকিছু জানার পরেও, তার বাড়িতে দীর্ঘদিন ভিডিও করার পরেও, তোমার বাড়িতে থাকা আজকে 1.5 বছর তোমাদের বিয়ে হয়ে গেল, তাহলে এত কিছু জানার পরেও তার বাবার ওই একটি নোটারি স্ট্যাম্প পেপারে লিখিয়ে নেওয়া কাগজটার কি কোনো মূল্য থাকে? আমি দর্শকদের কাছে প্রশ্নটা রাখলাম। ওটা অ্যাকচুয়ালি ওটা হচ্ছে কোনো কিছুরই মূল্য নেই। ওটার মূল্যটুকু এটুকুই ছিল আমাকে আইওয়াশ করা, যাতে মানে এইরকম একটা মেয়ে আর কি সবকিছু ছাড়া হয়ে গেছে, কারণ আমি তার সাথে ইমোশনালি কানেক্টেড। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটা মানুষ যে আমার ভালোবাসার মানুষ একটা পথে এসে দাঁড়িয়েছে, তো অবভিয়াসলি তখন তারা চাইবে। কারণ ঘটনা বলছি, সেই সময় আমার একটাই বক্তব্য ছিল যে ডিভোর্স করো, তারপরে আমি বিয়ে করবো। তো এটা করার পিছনে একটাই কারণ যে এইরকম একটা সিনক্রিয়েট তৈরি করো, তার আমি হয়তো বলি বকরাটা হতে পারে।